কবিতার মুক্তি নামটা শুনলেই কেমন একটা প্রশ্ন জাগে, তাই না? কবিতা আবার বন্দী হয় নাকি? আর যদি হয়েই থাকে তাহলে তাকে মুক্ত করার উপায়টা কি? চলুন আজ ঠিক এই ব্যাপারটাই আমরা একটু তলিয়ে দেখব। এমন একটা প্রবন্ধ নিয়ে কথা বলবো যা কবিতার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবকিছু নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখাবে। কবি নন, কাব্যই নাকি কবির পূর্বপুরুষ। মানে ব্যাপারটা একবার ভেবে দেখুন, এই একটা লাইনই তো আমাদের সব জানাশোনা ধারণাকে একেবারে ওলটপালট করে দেয়। যদি কবি কবিতার জন্ম না দিয়ে থাকেন, তাহলে কবিতার জন্ম হলো কোথা থেকে? এই যে একটা জবরদস্ত প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে। তো এই উৎসটা খুঁজতে গিয়ে প্রবন্ধকার আমাদের একদম মানব সভ্যতার সেই শুরুর দিনগুলোতে নিয়ে গেছেন। সেখানে গিয়ে আমরা দেখব কবিতা আসলে কোনো একজনের মাথা থেকে বের হয়নি, এটা ছিল একটা কালেকটিভ এফার্ট, একটা সম্মিলিত চেতনার ফসল। এই যে কবিতার এভলিউশন, এটা কিন্তু দারুণ একটা লম্বা যাত্রার গল্প। ভাবুন, সেই আদিম মানুষ তাদের আবেগ প্রকাশের জন্য যে ছন্দটা ব্যবহার করত, সেখান থেকেই শুরু। এরপর যখন মানুষ দল বেঁধে থাকতে শুরু করল, তখন তারা এই ছন্দটাকেই কাজে লাগালো জরুরি ঘটনাগুলো মনে রাখার জন্য, মানে ইতিহাসের জন্য। এরপর আসলেন সেই সব মানুষ যাদের স্মৃতিশক্তি আর কল্পনা শক্তি দুটোই ছিল অসাধারণ। এরাই হয়ে উঠলেন সমাজের গল্প বুলিয়ে। আর এই ঐতিহ্য থেকেই কিন্তু জন্ম নিল চারণ কবিরা, যারা আজকের দিনের আধুনিক কবিদের সরাসরি পূর্বপুরুষ। তার মানে কবিতার জন্মই হয়েছিল মানুষকে এক সুতোয় বাঁধার জন্য, অভিজ্ঞতাগুলো সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। এর কাজটাই ছিল জোড়া লাগানো, ভেঙে দেওয়া নয়। কিন্তু কবিতার এই যে একটা ইউনিফাইং পাওয়ার ছিল, সেটা কিন্তু চিরকাল টেকেনি। আধুনিক সভ্যতার ধাক্কায় সেটা কেমন করে যেন ভেঙে চুরমার হয়ে গেল। চলুন এবার গল্পের শেষ সংকটময় অংশে ঢোকা যাক। একবার কল্পনা করার চেষ্টা করুন, বিংশ শতকের কবিরা যখন লিখতে আসছেন, তাদের সামনে কি পড়ে আছে? ১৯ শতকের কবিতার একটা ফাঁকা ভাণ্ডার, যার ভেতর থেকে আবেগ, মানে, অর্থ সবকিছু যেন উবে গেছে। পড়ে আছে শুধু একটা প্রাণহীন কঙ্কাল। আর এই যে একটা স্পিরিচুয়াল এমটিনেস, এই সবচেয়ে শক্তিশালী ছবিটা বোধহয় এঁকেছেন টি.এস. এলিয়ট তার বিখ্যাত দ্য ওয়েস্টল্যান্ড কবিতায়। এ হিপ অফ ব্রোকেন ইমেজেস, বা এক রাশ ভাঙা প্রতিচ্ছবি, এই লাইনটাই যেন সেই সময়ের হতাশা আর খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার একটা সিম্বল হয়ে ওঠে। এলিয়টের কবিতায় এই শূন্য পৃথিবীটা যেন আরও জীবন্ত হয়ে ওঠে। সেখানে শান্তি নেই, আছে শুধু বৃষ্টিহীন মেঘের নিষ্ফল গর্জন। এমনকি একটু একা হওয়ারও সুযোগ নেই। বিশ্বাসগুলো হারিয়ে গেছে, আর পৃথিবীটা হয়ে উঠেছে একটা হস্টাইল, মানে প্রতিকূল জায়গা। ভাঙা বাড়ির দরজা দিয়ে শুধু ঘৃণা আর বিদ্বেষী যেন উঁকি দিচ্ছে। আর শেষে এই লাইনগুলো, ড্রিপ ড্রপ, মানে জলের আওয়াজ তো হচ্ছে, কিন্তু জল নেই। কি সাংঘাতিক একটা ছবি, তাই না? এটাই ছিল সেই সময়ের আধ্যাত্মিক তৃষ্ণার প্রতীক। তো এই রকম একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আধুনিক কবিরা কি করলেন? পালিয়ে গেলেন? না, তারা বরং এক অবিশ্বাস্য সাহসের সাথে এই চ্যালেঞ্জটা নিলেন। আধুনিক কবিকে এখানে একজন ট্রাজিক হিরোর মতো করে দেখানো হয়েছে। তিনি যেন জানেন এই লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব। তবুও এই যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে তিনি একাই সৌন্দর্যের কিল্লা আগলে দাঁড়িয়ে আছেন। দেখুন, ১৯ শতকের কবিরা কি করতেন? তারা বাস্তবতা থেকে পালিয়ে কল্পনার জগতে আশ্রয় খুঁজতেন। কিন্তু আধুনিক কবিরা ঠিক তার উল্টো। তারা জীবনের কেয়স, মানে বিশৃঙ্খলাকে শিল্পের ভেতরেই জায়গা দিয়েছেন। কারণ তারা বুঝেছিলেন শিল্প আসলে জীবনকে এড়িয়ে যেতে পারে না। তাহলে প্রশ্নটা হলো, যদি পুরনো সব ঐতিহ্যই এমন ভাঙা প্রতিচ্ছবি হয়ে যায়, তাহলে নতুন পথটা কি? আধুনিক কবিরা ঠিক কোন দিকে যাবেন? চলুন এবার সেই পথের খোঁজ করা যাক। এই সংকটের সমাধান হিসেবে লেখক একটা নতুন পথের কথা বলছেন। আর সেই পথটা হল সিনসিয়ারিটি, বা অকপটতার পথ। এটাই হবে নতুন কবিতার ভিত্তি। আর এই পথের মূল মন্ত্র হল একটা শব্দ, অবৈকল্য। এর মানে হল হোলনেস, বা সম্পূর্ণতা। মানে জীবনের ভালো, মন্দ, সুন্দর, কুৎসিত কোনো কিছুকেই বাদ না দিয়ে সবটাকেই সততার সাথে অ্যাকসেপ্ট করা। লেখক এই অবৈকল্যের ওপর এতটাই জোর দিয়েছেন যে তিনি সোজা সাপটা বলেছেন, কবিতার জন্য প্রথম যা দরকার তা হল অবৈকল্য।
দ্বিতীয় যা দরকার সেটাও অবৈকল্য। তৃতীয় এবং শেষ প্রয়োজন হল এই অবৈকল্যই, এর কোনো বিকল্প নেই। তো আধুনিক কবির ভূমিকাটা এখানে অনেকটা একটা ক্যাটালিটিক এজেন্ট বা অনুঘটকের মতো। মানে তিনি বিভিন্ন অভিজ্ঞতার ধারণাকে একসাথে মেলান, কিন্তু নিজের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিত্বকে তার উপর চাপিয়ে দেন না। কবির আমিটা যখনই মিলিয়ে যায় তখনই সার্বজনীন সত্যটা বেরিয়ে আসে। বেশ, এই যে নতুন দর্শন, এটা কবিতার ভাষা আর ছন্দে কী ধরনের পরিবর্তন আনলো, এবার চলুন সেদিকে একটু তাকাই। রবীন্দ্রনাথের লিপিকার এই লাইনগুলোর কথা ভাবুন তো। এখানে কোনো বাঁধা ধরা ছন্দ নেই, তাই না? কিন্তু এই গদ্যের মধ্যেই একটা অদ্ভুত সুর, একটা রিদম লুকিয়ে আছে। এটাই প্রমাণ করে দেয় যে কবিতার আসল ছন্দটা আসে ভেতর থেকে, আবেগ থেকে, কোনো বানানো নিয়ম থেকে না। মানে কবিতার ফর্ম বা রূপটা বাইরে থেকে চাপিয়ে দেওয়ার জিনিস না, আবেগটাই নিজের জন্য সঠিক রূপটা খুঁজে নেয়। ঠিক যেমন একটা ক্রিস্টাল, তাকে যদি ডিস্টার্ব না করা হয় সে কিন্তু নিজের প্রাকৃতিক আকারে গড়ে ওঠে। আমাদের এই আলোচনাটা আমরা শেষ করব টি.এস. ইলিয়টের জার্নি অফ দ্য মাজায় কবিতার একটা অংশ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা অনুবাদ করেছিলেন। এই কবিতাটা যেন আধুনিক কবিতার সেই কঠিন জন্মযাত্রারই একটা মেটাফোর, একটা লম্বা কষ্টকর পথের গল্প। আর এই যাত্রার একদম কেন্দ্রে আছে একটা অদ্ভুত প্যারাডক্স। একটা নতুন জন্ম তো হচ্ছে, কিন্তু সেই জন্মের জন্য একটা পুরনো পৃথিবীকে মরতে হচ্ছে। এই জন্মটা আসলে মৃত্যুর মতোই যন্ত্রণার। আর কবিতাটা শেষ হচ্ছে এই প্রশ্নটা দিয়ে, যা আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া হয়েছে। এই যে এত লম্বা একটা পথ পাড়ি দেওয়া হলো, এটা কি শেষ পর্যন্ত একটা জন্মের জন্য, নাকি আসলে একটা মৃত্যুর জন্য? এই যে একটা শৈল্পিক বিপ্লব, এর আসল মানেটা কি? সেই উত্তরটা খোঁজার দায়িত্বটা যেন আমাদের সব।